উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন প্রফেসর ওজান চৌধুরী। লিখেছেন বর্ণা শিকদার, কণ্ঠে আমি তাসনোভা। পর্ব ৮। দীর্ঘ ৭ বছর পর নিজের মাতৃভূমিতে পা রাখতে চলেছে রোহান তালুকদার। গুনে গুনে ৬০ বছর পরে সে প্রবাস কাটিয়ে এখানে এসেছে, নিজের প্রাণের প্রেয়সীকে চিরতরে নিজের করে পাওয়ার আশায়। জীবনের সবচেয়ে শখের বয়সে সে দূরে প্রবাসে পাড়ি জমিয়েছিল, অথচ সে দূরতম কল্পনাতেও জানে না তার সেই প্রিয় প্রেয়সী এখন অন্য কারো ঘরণী, অন্য কারো অর্ধাঙ্গিনী। রোহান প্রথমে নিজের বাবা মায়ের কবর জিয়ারত করে, তারপর নিজের শৈশব কেটে যাওয়ায় গ্রামের চারিদিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস নিল। এই ধুলোবালি মাখা গ্রামেই তো তার পুরো শৈশব কৈশোর কেটেছে। এয়ারপোর্ট থেকে তাকে পিক আপ করতে গিয়েছিল তার কিছু বন্ধু। সে যে আজ হঠাৎ দেশে ফিরেছে এই খবরটা শুধু সাব্বিরই জানত। প্রেয়সীকে সারপ্রাইজ দেওয়ার জন্যই তার এভাবে চুপি আসা। তাই সে আজ জন্মকাঙ্ক্ষিত প্রেয়সী আর কেউ নাই, চৌধুরী বাড়ির মেজবউ উজান চৌধুরীর ওয়াইফ তাসবিয়া মৌ। অথচ এই মেয়েটাকেই রোহান নিজের যৌবনের প্রথম প্রহর থেকে পাগলের মতো ভালোবাসত। রোহান যখন ২৪ বছর পেরিয়ে যৌবনের ২৫ কোঠায় পা রেখেছিল, ঠিক সেই দিন তার চাচাতো বোন তাসবিয়া মৌ লাল টুকটুকে বউ সেজে তার সামনে এসে দাঁড়িয়েছিল। তখন মেয়েটির বয়স ছিল মাত্র ৮ বছর। সে তখন ভালোবাসার কিংবা বিয়ের বুঝতো না, কিন্তু রোহান তখন থেকে তাকে আমার বউ বলে চারিপাশে পাগল করে তুলত। প্রথম প্রথম মৌ বিরক্ত না হলেও যখন থেকে সে বুঝতে শুরু করলো ভালোবাসা কি আর বিয়ে কি, তখন থেকে সে রোহানকে এড়িয়ে চলা শুরু করলো। মৌয়ের কাছে রোহান বড়জোর একজন ভাইয়ের চেয়ে বেশি কিছুই ছিল না। কিন্তু রোহানের গল্পটা ছিল ভিন্ন রকম। মেয়েটার বয়সে অনেক ছোট হলেও তার প্রতি একটু অদ্ভুত গভীর অনুভূতি জন্মেছিল রোহানের মনে। এরপর থেকে দিন যত যায় মেয়েটার প্রতি তার আসক্তি ও দুর্বলতা ততই বেড়েছে। বাড়ির সবাই রোহানের এই পাগলামির কথা জানতো, তবে সবাই ভাবতো এটা বুঝি নিছকই মজার ছলে বলা কোনো কথা। অথচ এই ছেলেটি দীর্ঘ ৯টি বছর ধরে মনে প্রাণে শুধু মৌকে নিজের করে পেতে চেয়েছে। তাকে নিজের ঘরণী করে তীব্র আকাঙ্ক্ষায় সে বুকে লালন করতে এসেছে। সে ছেলেটি ছিল ছিন্নছাড়া বেপরোয়া। সে শুধু মাত্র প্রেয়সীকে নিজে করে পাওয়ার জন্য অচেনা দেশে পাড়ি জমায়। রোহান তালুকদার বাড়ি মেইন গেটে পেরিয়ে ভিতরে ঢুকলো। বিশাল বড় রাজপ্রাসাদের মতো বাড়ি তাদের। বাড়িটা মূলত পৈতৃক অনেক বছরের পুরনো ঐতিহ্যবাহী দালান। রোহান আর দু কদম এগিয়ে যেতে উঠানে দেখতে পেল তার দাদি রোকেয়া বেগম সাথে দেওয়া আচারের বয়াম নিয়ে বাড়িতে ভেতরে ঢুকেছেন। আর ঠিক তখনই ওনার কাছে কানে এসে চিরচেনা কণ্ঠটা ভেসে এলো, বড় বউ, তোমার স্বামী আসছে, বরণ করবে না আমায়? রোকেয়া বেগম চমকে উঠলেন। তিনি স্পষ্ট শুনতে পেলেন তালুকদার বাড়ি বড় নাতির চেনা গলা। নাতি নাতনিদের মধ্যে এই রোহান তার ভীষণ প্রিয়। পেছনে ফিরে রোহানকে দেখা মাত্রই বৃদ্ধার বুকটা হু হু করে উঠল। হাতের আচারের বয়ামটা কোনো রকমে একপাশে রেখে তিনি প্রায় দৌড়ে এলেন রোহানের কাছে। ছেলেটাকে অনেকগুলো বছর দেখেননি, কিন্তু তার চেহারার দিকে তাকিয়ে চিনতে ওনার বিন্দুমাত্র বেগ পোয়াতে হলো না। রোহান নিচে দাদিকে পড়া মমতায় জড়িয়ে ধরল। রোকেয়া বেগম খুশিতে ও আবেগে কেঁদে দিলেন। রোহান কোনোভাবেই ওনাকে শান্ত করতে পারছে না। সে মুচকি হেসে বলে, এই বুড়ি, কান্না করছো কেন? হ্যাঁ, এমন করলে কিন্তু আমি আবার প্লেনে চড়ে চলে যাব। কথাটা শোনা মাত্র রোকেয়া বেগমের নাতির হাত দুটো শক্ত করে আঁকড়ে ধরলেন। কাঁদতে কাঁদতে বলে উঠলেন, আর কোথাও যাস না রে এই বুড়িটাকে ছেড়ে দাদা ভাই, মরার আগে তোদের সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই। দাদির কথা শুনে কিছুটা অভিমান হলো রোহানের। সে মন খারাপ করে আওড়ায়, আবার ওই মরার কথা শুরু করে দিলি তো? আমার আশাটাই ভুল হয়েছে, আমি এখনই চলে যাচ্ছি। দাদা ভাই, আমার সোনা দাদা ভাই, আর বলবো না, ঘরে চল, তোকে দেখলে বাড়ির সবাই যে কত খুশি হবে দেখিস। রোহান মুচকি হাসলো। সে মনে মনে তার ফুল অর্থাৎ মৌকে নিয়ে বড্ড এক্সাইটেড হয়ে আছে। মেয়েটাকে তার প্রথমে দেখায় চিনতে পারবে তো? তাকে দেখে খুশি হবে নাকি আগের সেই পিচ্চিকালের মতো দূরে দূরে পালিয়ে বেড়াবে? এই ভাবনার মাঝেই রোহান চঞ্চল গলায় বলে উঠল, দাদি, আমার ফুল কোথায়? ফুল কি আমার অপেক্ষায় দিন গুনছে? বলে রোহান দাদির হাত ছেড়ে এক দৌড়ে বাসার ভেতরে ঢুকে পড়ল। আর রোকেয়া বেগম ঠিক সেখানেই পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। এতদিন মনে মনে যে ঝড়টার ভয়ঙ্কর ভয় পেয়েছিলেন, আজ সেই ভয়ঙ্কর ঝড় ঘরের চৌকাঠে এসে দাঁড়িয়েছে। কি হতে চলেছে সামনে? রোকেয়া বেগম নিজের চোখের জল মুছে তড়িঘড়ি করে রোহানের পিছু নিলেন। রোহান বাড়ির ভিতরে ঢুকেই চারিপাশে মাথায় তুলে হাঁকডাক শুরু করে দিল, এই ফুল ফুল, দেখে যা, তোর রোহান ভাই এসেছে রে। তোর জন্য বিদেশ থেকে কত গিফট নিয়ে এসেছে। তোকে বউ করে ঘরে তোলার জন্য যা যা লাগবে সব এনেছি আমি। অনেক টাকা রোজগার করে এনেছি। আয়না ফুল, কোথায় তুই? অনেকক্ষণ ড্রয়িং রুমের বাড়ির সবাই এসে হাজির হলো। ময়ের বাবা মা, ছোট চাচা চাচি, চাচাতো বোন এবং ময়ের ছোট্ট ভাইও সেখানে এলো। রোহানকে অক্ষত শরীরে এত বছর পর ফিরে এসে দেখে ভীষণ খুশি হলো সবাই। রোহান এক এক করে সকলের সাথে পরম মায়ায় কুশল বিনিময় করলো। এরপর সে আর এক মুহূর্ত দেরি না করে এক ছুটে ময়ের রুমের দিকে এগোয়। পেছন থেকে ময়ের বাবা ডাকলেন, কিন্তু সে কিছু শুনতে পেল না। ময়ের রুমে গিয়ে যখন দেখে কোথাও নেই,
পাওয়া গেল না মৌকে। তখন রোহান আবার ড্রয়িং রুমে ফিরে এসে এবং উদাসীন কণ্ঠে প্রশ্ন করে, সেজ আপু, আমার ফুল কই গো? আমার ফুল কি কলেজে গিয়েছে? বলুন না, আমার ফুল কোথায়? আমি আমার ফুলের জন্য কত জিনিস এনেছি, আপনি তো বলেছিলেন না আমি প্রতিষ্ঠিত হলে, আমি অনেক টাকা জোগাড় করলে ফিরলে ফুলকে আমার হাতে তুলে দেবেন। রোহান নিজের ট্রলি ব্যাগটা হুট করে খুলে সেখান থেকে অনেকগুলো টাকার বান্ডিল বের করলো এবং পাগলের মতো হাসতে হাসতে বলতে লাগলো, এই দেখেন সেজ আপু, অনেক টাকা রোজগার করেছি আমি। এখন তো আপনার মেয়েকে আমার হাতে তুলে দিতে আর কোনো বাধা নেই, তাই নয়? ওর জন্য কত গহনা এনেছি, বিয়ের বেনারসি শাড়ি এনেছি, এমনকি ওর সবচেয়ে প্রিয় চকলেটও এনেছি। বলুন না, আমার ফুল কোথায়? বউয়ের বাবা নিজের চোখের জল আড়াল করতে অনভ্যস্ত ভারী এবং কঠিন গলায় বললেন, তোমার ফুলের বিয়ে হয়ে গিয়েছে রোহান। সে অন্য এখন কারো বউ। তাকে নিজের বউ বানানোর স্বপ্ন তুমি চিরতরে ভুলে যাও। কথাটা যেন বজ্রপাতের মতো তীব্র ঝড়ের বেগে এসে রোহানের বুকে আঘাত করল। সে স্তম্ভিত হয়ে খানিকটা পেছনের দিকে পৌঁছে গেল। নিজের কানকে সে কোনোভাবে বিশ্বাস করতে পারছে না। তার ফুলের বিয়ে হয়ে গিয়েছে, অথচ সে প্রেমিক হয়ে বিন্দুমাত্র জানতে পারল না। কিন্তু তাকে যে কথা দেওয়া হয়েছিল সে অনেক টাকার মালিক হলে ফুল শুধু তারই হবে। এখন সেই প্রতিশ্রুতির কি হবে? হঠাৎই রোহান পুরো বাড়ি কাঁপিয়ে এক বিকট চিৎকার দিয়ে উঠল, আপনি মিথ্যে বলছেন সেজ আপু, আমার ফুলের বিয়ে হতেই পারে না, ফুল তো আমার বউ হবে। এই রোহান তালুকদারের বউ। আপনি তো আমার নিজের মুখে কথা দিয়েছিলেন আমি প্রতিষ্ঠিত হলে ফুলকে আমার হাতে তুলে দেবেন। তাহলে সেই কথার আজ কি মূল্য রইল? আমি এত শত নিয়মকানুন জানি না, আমার ফুলকে চাই মানে এখনই চাই। রোহানের রাগের কারণে সামনে কাঠের চেয়ারটাই সজোরে লাথি মেরে কথাগুলো একদম বলে শেষ করলো। তার চোখ দুটো তখন রক্তবর্ণ ধারণ করেছে। অতিরিক্ত রাগের কারণে হাতের ও গলার শিরা উপশিরা দপদপ করে ফুলে উঠেছে। সে হিতাহিত জ্ঞান হারিয়ে সামনে যা পাচ্ছে তাই ছুঁড়ে মেরে মেঝেতে আছাড় মারছে। যার জন্য দীর্ঘ 7টা বছর প্রবাসের মাটিতে এত কষ্ট করলো, তাকে যদি সে না পায় তবে কেন তার এত ত্যাগ? সে হন্য হয়ে দৌড়ে ময়ূর মায়ের কাছে এগিয়ে গেল। ওনার দুবাহু শক্ত করে চেপে ধরে আকুল গলায় প্রতিধ্বনিত করে, মা, ও মা, তুমি বলো না আমার ভুলের বিয়ে হয়নি। আমি তো তোমার নিজের মা বলে ডাকি। তুমি অন্তত আমাকে এমন মিথ্যা বলবে না। বলো না মা, আমার ফুল এখনো আমারই আছে। ময়ূর মা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। ওনার মুখ দিয়ে শব্দটিও বের হলো না। রোহানের এই পাগলামি ও রুদ্রমূর্তি দেখে ময়ূর বাবা আবারও গম্ভীর কণ্ঠে বললেন, রোহান, পাগলামি করো না, যা হয়ে গিয়েছে তা আর কোনোদিনও ঠিক হবে না। নিজেকে সামলাও তুমি। রোহান ছলছল নয়নে নিজের সেচ অপর দিকে তাকালো। লোকটা কত সহজে কথাগুলো বলে দিল, অথচ এই রুদ্র সত্যটা হজম করতে গিয়ে যেন রোহানের নিজের কাছে যান বেরিয়ে যাচ্ছে। রোহান এবার ঠিকই বুঝতে পারছে, এই জন্যই সাব্বির এতদিন ফোনে তার কথা এড়িয়ে চলতো। বারবার সে ফুলকে ভিডিও কলে দেখতে চাইলেই তার দাদি, নানা, ছুতোয় কত কথা ঘুরিয়ে দিতেন। রোহান এবার নিজের বৃদ্ধা দাদির কাছে এগিয়ে গিয়ে ওনার মুখটা নিজের দুহাতে চেপে ধরে তীব্র আর্তনাদ করে চিৎকার দিয়ে উঠল, দাদি, ও দাদি, তোমরা কিভাবে পারলে আমার ফুলকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিতে? তোমাদের কি একটা পলকের জন্য এই এতিম ছেলেটার মুখটা ভেসে উঠল না? আমি কিভাবে বাঁচবো আমার ফুলকে ছাড়া? ফুলকে যে আমার চাই চাই। আমার ফুলকে আমার কাছে এনে দাও না দাদি, দোহাই মাবুদের, আমার ফুলকে এনে দাও। আমি নিঃশ্বাস নিতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে আমার। রোকেয়া বেগমের দুচোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। বাবা মা হারা নাতির এই অবর্ণনীয় কষ্ট তিনি সহ্য করতে পারছেন না। ছেলেটা ছোট থেকে কখনো কোনো কিছুর আবদার করেনি। সে শুধু মৌকে বউ বানাতে চেয়েছিল, কিন্তু বিধির লিখন বোধহয় অন্যরকম ছিল। রোকেয়া বেগমের 4 ছেলে 1 মেয়ে। রোহানের বাবা ছিলেন সবার বড়, আর মেহেরের বাবা ছিলেন দ্বিতীয়। এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় রোহানের বাবা মা এবং মেহেরের বাবা মা সহ সবাই মারা যান। সেই দিন একদিনে 4টি লাশ চোখের সামনে দেখেও রোকেয়া বেগম ভেঙে পড়েননি। অথচ আজ এই অনাথ ছেলেটার বুকফাটা কান্না দেখে তার নিচের হৃৎপিণ্ড যেন ছিঁড়ে যাচ্ছে। মৌয়ের বিয়ের সময় তিনি সেজ ছেলেকে বারবার বারণ করেছিলেন, কিন্তু মৌয়ের বাবা উজানের বাবার কথা ফেলতে পারেননি। রোহান মেঝেতে বসে হাউমাউ করে কেঁদে উঠল। যে ছেলেটা বাবা মায়ের মৃত্যুর পরেও চোখের কোণে এক ফোঁটাও অশ্রু দেখায়নি, সে আজ উন্মাদ পাগলের মতো কাঁদছে। হঠাৎ রোহান একের পর এক খুশি মারতে লাগলো মেঝেতে। হাতের চামড়া ছিঁড়ে রক্ত ঝরছে, তবুও সে থামছে না। তার বন্ধুরা এসে শেষমেশ তাকে কোনো মতে আটকালো। রোহান মৌয়ের বাবার দিকে তাকিয়ে অভিযোগের সুরে আওড়ালো, সেজ আপু, আপনি কিভাবে আমার ফুলকে অন্যের বউ হতে দিতে পারলেন? বলেন তো, আমি তো সত্যি ওর অযোগ্য ছিলাম, নাকি ওর বয়স আমার থেকে অনেকটা কম বলে এই সিদ্ধান্ত? মানলাম ফুলের চেয়ে আমার বয়স দ্বিগুণের বেশি, তাই বলে কি আমার ভালোবাসা খাঁটি নয়? আমি কি আমার ফুলকে সুখী রাখতে পারতাম না? নাকি আমি অনাথ বলে আপনারা মনে করেন ফুলকে অন্য কোথাও বিয়ে দেওয়াই শ্রেয়? মৌয়ের বাবা অসহায়ের মতো তাকিয়ে রইল। তিনি এখন বুঝতে পারছেন ছেলেটার ভালোবাসা নিছকই পাগলামি ছিল না, কিন্তু বাবা হিসেবে মেয়ে সুখ চাওয়া তো অপরাধ নয়। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, রোহান, কেতো না বাবা, তোমাকে আমি তোমার ফুলের মতো থেকেও সুন্দর মেয়ে এনে দেব। তবুও। রোহান তখন হো হো করে হেসে উঠল।
তার এই বিকট হাসির শব্দে সবাই চাতক পাখির মতো তার দিকে তাকিয়ে রইল। জানেন সেজ আপু, আমি আমার বাবা মায়ের মৃত্যুর পর আপনাদের এই বাবা মা বলেই ডেকেছি, অথচ আমি ভুলেই গিয়েছিলাম যে নিজের বাবা মায়ের মতো কেউ কাউকে অতটা ভালোবাসে না। আমার আপনার মেয়েকে চাই, অথচ আপনি অন্য কাউকে খুঁজে দিতে চান। আপনাকে আমি বোঝাতেই পারবো না যে ফুলবিহীন রোহান তালুকদারের অস্তিত্ব কোনো মানেই নেই। ময়ের মা ছলছল নয়নে তাকিয়ে রইলেন। তিনি আজ ভীষণ অনুতপ্ত। মেয়ের ভালোবাসাকে প্রাধান্য দিতে গিয়ে এই অনাথ ছেলেটার স্বপ্ন তিনি চুরমার করে দিয়েছেন। মৌয়ের বাবা আবারও কাঁপা কাঁপা গলায় বলেন, বাবা মাফ করে দিও আমাকে, আমি পারিনি আরিফুলের কথা ফেলতে। ও যে আমার মেয়েকে নিজের মেয়ে করে নিতে চেয়েছিল। সে আপু, আমিও তো আপনার মেয়েকে আমার বউ করতে চেয়েছিলাম। আপনি তো কথা ফেলতে পারলেন না, অথচ আমাকে দেওয়া আপনার সেই পুরনো কথাগুলো আপনি কত সহজে ভুলে গেলেন। আমি তো আপনার কাছে দামি কিছুই চাইনি, আমার ফুলকে শুধু চেয়েছিলাম। কিন্তু আপনারা আমার ফুলকে আমার থেকে চিরতরে সরিয়ে দিলেন। আপনারা জানতেন না ফুলকে ছাড়া আমি বাঁচবো না, তবুও কেন এমনটা করলেন? রোহান তড়িঘড়ি করে একটা লাগেজ খুলল। সেখান থেকে স্বর্ণের গহনা আর লাল টুকটুকে বিয়ের শাড়িটা বের করে সবার উদ্দেশ্যে বলল, এই শাড়ি গহনা পরিয়ে ফুলকে আমার বউ করতে চেয়েছিলাম, কিন্তু আপনারা তা করতে দিলেন না। আজ আপনারা সবাই মিলে আমাকে একটা জীবন্ত লাশ বানিয়ে ফেললেন। এই জন্য আমি কাউকে ক্ষমা করব না, কাউকে না। রোহান আর সহ্য করতে পারল না। কোনো রকমে উঠে দাঁড়িয়ে সে বাসা থেকে বেরিয়ে গেল। তার পিছু পিছু তার বন্ধুরাও ছুটে চলল। ছেলেটা আজ পুরোপুরি ভেঙে গিয়েছে। তার পৃথিবীটা এখন এক বিশাল শূন্যতায় ঘেরা। তার ভেতরে সেই হাহাকার দেখার মতো কেউ নেই জানো আজ আর। প্রফেসর সাহেব, লাভ ইউ। ওজানের হাতে একটা সরু বেত নিয়ে চরম কটমট দৃষ্টিতে ময়ের দিকে তাকিয়ে রইল। রাত পোহালেই পরীক্ষা, আর সেই কারণেই আজ ঘরে এই বিশেষ শাসন ব্যবস্থার প্রয়োজন করা হয়েছে। লেখাপড়া থেকে নিজের পিঠ বাঁচানোর জন্য মৌ গত ৮ ঘন্টা ধরে নানা উপায়ে ওজানকে ইমপ্রেস করার চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই পারছে না। লোকটা কেমন যেন পাষাণ। মৌ পড়ার টেবিলে গালে হাত দিয়ে বসে কাঁদো কাঁদো মুখে উজানের দিকে তাকালো। ভেবেছিল তার এই করুণ মুখ দেখে হয়তো উজানের অন্তর একটু গলবে, কিন্তু ঠিক তখনই প্রফেসরের ঝাঁঝালো কণ্ঠস্বর ভেসে এলো, ইডিয়েট, ভণ্ডামি রেখে চুপচাপ পড়ো, নয়তো আজ একটা বেতের বাড়িও মাটিতে পড়বে না। মৌ ঠোঁট উল্টে তাকিয়ে রইল, কিন্তু তাতেও উজানের শক্ত মন বিন্দুমাত্র করল না। সে আবারও ধমকে উঠল, ফাজিল মেয়ে, তাকিয়ে আছো কেমন করে, দেখো, বইয়ের দিকে চোখ দাও। মৌ এবার টেবিলের ওপরে একটু ঝুঁকে ফিসফিস করে বলল, একটা কিস করি আপনাকে। উজান এবার চমকে ওঠে। একটা মেয়ে কী পরিমাণ ফাজিল হলে পড়াশোনা থেকে বাঁচার জন্য নিজের টিউটর বরকে কিস করার ঘুষ দেয়। উজান বড় বড় চোখ করে চাপটাপ করে তাকিয়ে রইল। সে বুঝতে পেরেছে এই মেয়েটা জীবনেও সোজা পথে হাঁটবে না। সে নিজের রক্তচক্ষু নিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, এমন বেহায়াপনা কবে থেকে শিখলে শুনি? লজ্জা করে না একটা মেয়ে হয়ে এমন অশ্লীল কথাবার্তা বলতে? ভালোবাসি আপনাকে, সেই জন্যই তো কিস করতে চাইছি, তাতে এত বকাঝকা করে কি আছে? মৌ মুখ বাঁকালো, লাগবে না আপনার ভালোবাসা। আমাকে ভালোবাসার মানুষের অভাব নেই, এমনকি আমিও একজনকে মনে প্রাণে ভালোবাসি, বুঝলেন? ও যেন একটু ভাব নিয়ে বলল। ময়ের চোখ এবার কপালে। সে সঙ্গে সঙ্গে চেঁচিয়ে, কি? আপনি ওই শিরিন ডাইনিকে ভালোবাসেন? উজান এবার চোখ রাঙালো। পৃথিবীতে কি নারীর এতই অভাব পড়েছে যে চট করে এমন একজনের নাম নেওয়া হলো যাকে উজান সবচেয়ে বেশি ঘৃণা করে। উজান চরম বিরক্তি নিয়ে মুখ বাঁকালো। ছ্যা, উজান চৌধুরী কখনো কারো এটো জিনিস খায় না, বুঝলেন? তাহলে আমাকে খান। কতটা মুখ দিয়ে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই মৌ লজ্জায় নিজে জিভ কামড় দিল। সে কথায় কথায় একে আজে বাজে কথা বলে ফেলল। উজান ময়ের এমন অবুঝ কাণ্ড দেখে ভিতরে ভিতরে নিঃশব্দে হাসল। মন চাচ্ছে এই পিচি মেয়েটাকে এখনই শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরে দুনিয়ার সমস্ত ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে, কিন্তু নিজের মনে তীব্র আকাঙ্ক্ষা মনের ভেতরে চেপে রেখে সেখানে গম্ভীর গলায় আওড়ালো, এমন ছ্যাঁচটা কথাবার্তা তোমাকে কে শিখিয়েছে? মেয়েদের সাথে ভালোবাসা নিয়ে এতটা নির্লজ্জ হতে নেই, বুঝেছ? মৌ এবার সোজা ওজানের দিকে তাকালো। সে নিজের চেয়ার থেকে উঠে এক ঝটকায় গিয়ে বসলো সোজা ওজানের কোলের ওপরে। মৌ হুট করে কোলে এসে বসায়। উজান থতমত খেয়ে শুকনো ঢোক গিলল। মৌ এতক্ষণে উজানের গাল দুটো দু হাতে জড়িয়ে ধরে আদরে স্বরে অভিমানী স্বরে আওড়ালো, ভালোবাসলে এমন নির্লজ্জর মতোই বাঁচতে হয় প্রফেসর সাহেব, যাতে একজন হাত ছেড়ে চলে যেতে চাইলেও অন্যজন তাকে যেন জোর করে আটকে রেখে পারে। নিজেকে নির্লজ্জর মতো ভালোবাসি বলেই তো আমার কোনো কদর নেই। যেদিন আমি সত্যি সত্যি আপনার জীবন থেকে চিরতরে হারিয়ে যাব, সেদিন ঠিকই আমার অভাবটা বুঝবেন। পরে কথাটা মৌ একরাশ তীব্র অভিযোগের সুরে বলল। মৌয়ের এই আসমিক অভিযোগ শুনে ওজানের বুকটা কেঁপে উঠল। মেয়েটার মনের ভেতরে কষ্টটা তার সহ্য হচ্ছে না, তবে এই মুহূর্তে সে নিজের ভালোবাসার কথাও প্রকাশ করতে চায় না। তবে সে মনে মনে ঠিক করে দিয়েছে খুব তাড়াতাড়ি এই পরীক্ষাটা শেষ হলেই মেয়েটাকে নিজের সবটুকু দিয়ে আপন করে দেবে।
মেয়েটা সকল মনের অভিযোগ সে গভীর ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেবে। সেই কাঙ্ক্ষিত দিন আর খুব বেশি দূরে নেই। মৌ এবার উজানের চোখের দিকে তাকালো, তারপর খুব মৃদুস্বরে জিজ্ঞেস করলো, আমার কি সত্যি সত্যি একটু ভালোবাসা চাই না প্রফেসর সাহেব? উজান খানিকটা চোখে মৌয়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসে আওড়ালো, আপনাকে ভালোবাসলে এই উজান চৌধুরী বিনিময়ে কি পাবে শুনি? মৌ এবার চরম নির্লজ্জ মাখা দৃষ্টিতে তাকালো। সে লজ্জায় উজানের শার্ট খামচে ধরে ফিসফিস করে, আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দেব। তাই? তাহলে এরপর থেকে যতগুলো পরীক্ষা দেবে সবগুলো গোল্ডেন A+ পেয়ে দেখাও। তারপর উজান কথা শেষ করার আগেই মুখ ঝামটা দিয়ে উঠল, থাক, আর আপনার ভালোবাসার দরকার নেই। এসেছে আমাকে A+ নিতে। নিজের এমনিতেই পড়তে ইচ্ছে করে না, ওনার আবার A+ চাই। চাইব না কেন? প্রফেসর ওজান চৌধুরীর ওয়াইফ হয়ে যদি পরীক্ষায় ফেল করো তবে আমার কোনো মান সম্মান থাকবে? বউ অমনি মুখ ভেঙে বাঁকা গলায় বলল, বইয়ের রেজাল্ট দিয়ে নাকি আবার ওনার মান সম্মান? এক কাজ করুন তাহলে, এইবারে পরীক্ষায় অন্তত কোনো মতে প্রশ্নটা আউট করে দিন। পাক্কা প্রমিস করছি নেক্সট টাইম থেকে আমি একদম মন দিয়ে পড়ব। উজান এবার কপালে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। শাশুড়ি আম্মা, এই কেমন মেয়ে ডাউনলোড দিয়েছে মাবুদ? একটা মানুষ এমন লেভেলের পড়াচোর হয়? আমার ভবিষ্যৎ বাচ্চা কাচ্চাগুলোও যে একটা পড়াচোর হবে। বংশের ভবিষ্যৎ বাচ্চার কথা শুনতেই মুহূর্তের মধ্যে মৌ খুশিতে গদগদ হয়ে বলল, তাহলে চলুন এখনই বাচ্চা কাচ্চা এনে ফেলি, আমার দ্বারা অন্তত এই জন্মে আর পড়াশোনা হবে না। কথাটা বলে মৌ যেমনই উজানের দিকে তাকালো অমনি উজানের সেই ভয়ঙ্কর রুদ্রমূর্তি ও অগ্নিদৃষ্টি দেখে সে ভেতরে ভেতরে শুকনো ঢোক গিল। লোকটা যেভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছে মনে হচ্ছে কাঁচে চিবিয়ে খেয়ে ফেলবে। মৌ ভয়ে তোতলাতে তোতলাতে বলল, এমন করে তাকাচ্ছেন কেন? আমাকে বউ বলে মনে প্রাণে নাই বা বানলেন, অন্তত শাশুড়ি আম্মার মুখের দিকে তাকিয়ে ওনাকে একটা নাতি নাতনি তো উপহার দিতে হবে নাকি? উফ, আচ্ছা বাবা ঠিক আছে, অমন রাক্ষসের মতো তাকাতে হবে না, লাগবে না আমার বাচ্চা কাচ্চা, শুনুন এখান থেকে, আমি এখন ঘুমোবো। বউ তড়িঘড়ি করে ওজানের কোল থেকে নেমে যেতেই না বিছানার দিকে এক পা বাড়ালো অমনি ওজান তার হাতের ওপরে বেদ দিয়ে ঠাস ঠাস করে একটা বাড়ি দিল। সামান্য আঘাতের ব্যথায় কুকড়ে উঠল মৌ। সে ছলছল নয়নে কাঁদো কাঁদো ফেস করে ওজানের দিকে তাকালো। আপনি আমাকে মারলেন? ওজান বেদটা টেবিলে ঠক করে রেখে কড়া গলায় বলল, তাড়াতাড়ি পড়ার টেবিলে এসে বসো, নয়তো এর চেয়েও বড় পানিশমেন্ট দেব আজ। পড়বো না আমি? কি করবেন আপনি? কি করবেন? পিছিয়ে আমার কিন্তু অবাধ্যতা একদম পছন্দ নয়, তাড়াতাড়ি পড়তে বসো বলছি। মৌ তবু নিজের জেদ ধরে রেখে বুক ফুলিয়ে বললাম তো আমি পড়বো না, মানে পড়বো না। উজান চৌধুরী এক কথা বারবার রিপিট করতে পছন্দ করে না পিচ্ছি। আমিও তো বললাম পড়বো না, আমাকে যখন বউ বলে মানেনি না, তাহলে কি এখন কিসের এত অধিকার দেখাচ্ছেন শুনি? মৌয়ের এমন মুখে মুখে উত্তরে উজান চরম রাগান্বিত হলো। সে রাগের মাথায় হিতাহিত জ্ঞান হারিয়ে কোনো কিছু না ভেবে মৌয়ের নরম হাতের তালুতে গুনে গুনে 5টি বেতের আঘাত করল। হাতে বেতের বাড়ি পড়তেই মৌ চাতক পাখির মতো স্তব্ধ দৃষ্টিতে ওজানের দিকে তাকিয়ে রইল। সে জাস্ট পড়তে চায়নি, এই সামান্য অপরাধে লোকটা তাকে এই নির্মমভাবে আঘাত করলো। মানুষটা যদি তাকে সত্যি সত্যি একটুও ভালোবাসতো তবে কি তার প্রতি এতটা কঠোর হতে পারত? ক্ষোভ ও অভিমানে ময়ের 2 চোখ বেয়ে টপটপ করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। উজান নিচের ভিতরে অস্থিরতা ডাকতে আবারও গর্জন তুলে আওড়ালো, ইডিয়েট, আবার তাকিয়েছ? পড়তে বসো, কোনো সাবজেক্টে যদি ফেল আসে তবে তোমার চালাকাঠের বাড়ি পড়বে শরীরে। তবুও হা করে তাকিয়ে আছে, এদিকে এসো। মৌ কাঁদতে কাঁদতে এবার হেঁচকি তুলে ফেললো, তবুও পাষাণ উজানের মন বিন্দুমাত্র গড়ল না। মৌ অতঃপর চোখ মুছতে মুছতে পড়ার টেবিলে গিয়ে বসলো। উজান বইয়ের পাতা উল্টে কিছু কমন প্রশ্ন দাগিয়ে দিল, যাতে অন্তত মোটামুটি 5 নাম্বারটুকু উঠে আসে। মৌ এবার এক প্রকার নিষ্পৃহ ও নিরুপায় হয়ে সব পড়া মুখস্থ করে খাতায় লিখতে লাগলো। উজান আগের মতো কড়া দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। মৌ আর এবার এক পলকের জন্য উজানের চোখের দিকে তাকালো না। এক তীব্র অভিমান তার পুরো মনকে ক্রাশ করে নিয়েছে। রাত তখন অনেকটাই গভীর। মৌ গুটিসুটি মেরে বিছানায় এক কোণে লেপ্টে শুয়ে আছে। উজান পেছন থেকে মৌকে নিজের বুকের কাছে টেনে নেওয়ার চেষ্টা করতে মৌ বারবার তার থেকে দূরত্ব বাড়িয়ে দূরে সরে যাচ্ছে। মানুষটার প্রতি তার এক আকাশসম অভিমান। সামান্য পড়তে না চাওয়ার কারণে লোকটা তাকে গুনে গুনে 5টি পেতে আঘাত করলো। তাহলে এখন আবার কেন তাকে নিজের বুকে টেনে নিতে চাইছে? আঘাত করার সময় যার হাত একবারের জন্যও কাঁপেনি, মৌ কেন এখন সেই পাষাণ পুরুষটার কাছে যাবে? উজান আবারও মৌয়ের হাতটা শক্ত করে আঁকড়ে ধরল। মৌ সঙ্গে সঙ্গে একটা ঝামটা দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল, কিন্তু উজানও নাছোড়বান্দা। সে জোর করে মৌয়ের পা দুটো নিজের বুকের উপরে টেনে নিল, কিন্তু মৌ এবারও নিজের পা ঝাটকা মেরে সরিয়ে নিল। উজান এতে অবাক হলো না, উল্টো সে মৌয়ের হাত ধরে নিজের দিকে এক তীব্র টান দিল। মৌ তবুও অনর থেকে উল্টো দিকে মুখ ঘুরিয়ে রইল।
এবার ওজান নিজের ধৈর্যের বাঁধ হারিয়ে ফেলল। সে এক ঝটকায় মৌয়ের শরীরের ওপরে নিজের চওড়া শরীরে খানিকটা ভর ছেড়ে দিল। মুহূর্তের মধ্যেই মৌয়ের মুখের রং পাল্টে গেল। কিছু বুঝে ওঠার আগেই মৌয়ের গলার নিচের মুখ গুজে দিল। হুম, একদম ছটফট করবে না, নয়তো হিতে বিপরীত হবে। আর এই সামান্য কারণে কেউ এভাবে অভিমান করে থাকে? হ্যাঁ। মৌ তবুও তার বন্ধন থেকে মুক্ত হতে ছটফট করতে লাগলো। সে একরাশ তাচ্ছিল্যের হাসি হেসে বলল, যারা ভালোবাসার মূল্য বোঝে না তাদের কাছে অপরের কষ্টটা সামান্যই লাগে সবসময়। আর আমি তো বলিনি যে আমি অভিমান করে আছি। আপনি তো নিজেই চান আমি আপনার থেকে দূরত্ব বজায় রেখে চলি। তাহলে এখন আবার কেন জোর করে কাছে টেনে নিচ্ছেন? আমি তো ভালো করেই জানি আপনি তার আকাশের চাঁদ, দুটোই আমার যাওয়ার একেবারে সাধ্যের বাহিরে। মৌয়ের মুখের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনল উজান। মেয়েটার মধ্যে হুট করে কেমন যেন একটা ম্যাচুরিটি দেখা যাচ্ছে। কত গুছিয়ে কথা বলতে শিখে গিয়েছে সে। নিজের ভেতরের তীব্র কষ্টটাকেও আড়াল করতে শিখেছে। আর এই আচরণ দেখে উজানের মনের মধ্যে মৃদু হাসলো। সে মৌয়ের অশ্রুসজল চোখের দিকে তাকিয়ে গম্ভীর সুরে আওড়ালো, আমি কখন বললাম যে তুমি আমার থেকে দূরত্ব বজায় রেখে চলবে? আমি চাইলেও তুমি আমার বুকেই থাকবে, আর আমি না চাইলেও তুমি আমার বুকেই থাকবে। বুঝতে পেরেছ? তাসফিয়া মৌ ভালোবাসার ক্ষেত্রে নির্লজ্জ হতে পারে প্রফেসর সাহেব, তবে তার আত্মসম্মান বলতে একটা জিনিস আছে। আমি শুধু দূরত্ব বজায় রাখবো না, এই পরীক্ষাটাও শেষ হলেই আমি সারা জীবনের জন্য আমার নিজের বাড়িতে চলে যাব। যদি কখনো আপনার মনে হয় এই অবাধ্য মেয়েটাকে আপনার সত্যিই প্রয়োজন, সেদিন আপনি নিচে গিয়ে আমাকে নিয়ে আসবেন। আমি অপেক্ষা করব। আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগের মুহূর্ত পর্যন্ত আমি আপনার জন্য অপেক্ষা করব। আমি আপনার কাছে ভালোবাসা চেয়েছি, কিন্তু কোনো ভিক্ষা নয়। তাসফিয়া মৌ ভালোবাসার জন্য সবকিছু বিলিয়ে দিতে পারি, তবে কখনো কারো কাছে হাত পাতবে না। আপনার যদি মনে হয় আমাকে ছাড়া আপনি সারা জীবন অন্য কাউকে নিয়ে খুব সুখে থাকবেন, তবে আপনার জন্য অগ্রিম শুভকামনা রইল। আমি কখনোই আপনার পথের বাধা হয়ে দাঁড়াবো না। তবে জেনে রাখবেন, আমার জীবন থেকে বিচ্ছেদ নামের একটা কোনো শব্দ কোনোদিনও মুক্তও নেই। ওজন এক পলক দৃষ্টিতে ময়ের অশ্রুঝরা কণ্ঠের এবং কঠিন বাক্যগুলো শুনল। মেয়েটার বাহিরের চঞ্চল রূপটা দেখলেই কেউ বুঝতে পারবে না যে তার ভেতরে কতটা তীব্র হাহাকার লুকিয়ে আছে। মেয়েটা তার জন্য সারা জীবন অপেক্ষা করবে, কিন্তু তাকে কখনো মুক্তি দেবে না। ময়ের এই শুকিয়ে যাওয়া মলিন মুখটা দেখে উজানের নিচের বুকের ভেতরটাও তীব্র একটা হাহাকারে কেঁপে উঠল। অতঃপর সে দ্রুত নিজের স্বাভাবিক করে নিল। সে এক তীব্র চাহনি দিয়ে বলে, ভুল বললেন মিসেস চৌধুরী। আপনি এখন আর শুধু তাসফিয়া মৌ নন, আপনি হলেন মিসেস উজান চৌধুরী। আর আপনার এই অদ্ভুত ম্যাচিউরিটি উজান চৌধুরী শুনতে চায় না। আপনি আমার কাছে আগের মতোই অবাধ্য থাকবেন। আর আপনি চাইলে কি আমি আপনাকে আমার জীবন থেকে চলে যেতে দেব? আমি মুখে মানি না আর না করি। আপনি আমার ওয়াইফ। আমার পারমিশন ছাড়া আপনি একা এক পাও এই ঘরের বাহিরে দিতে পারবেন না। জাস্ট মাইন্ড ইট। তাসবিয়া মৌ কখনো কারো করা কথার ধার ধারে না। তার নিজের মন যা বলে সে সবসময় তাই করে। আমি যখন বলেছি আমি চলে যাব, তার মানে চলেই যাব। এ বলে মৌ নিজের সমস্ত শক্তি দিয়ে উজানকে নিজের ওপর থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং বেড থেকে নেমে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল। সে আর এক মুহূর্ত এই মানুষটার কাছে থাকতে পারছে না। বুকের ভেতরে বড্ড কষ্ট হচ্ছে তার। নিজের চোখে অনবরত ঝরতে থাকা অশ্রু লোকটার থেকে লুকোনোর জন্যই সে ঘর ছেড়ে চলে গেল। উজান এবার আর মৌয়ের পিছু নিল না। মেয়েটাকে এই মুহূর্তে কিছুটা টাইম দেওয়া উচিত বলে মনে করলো সে। তাছাড়া সে ভালো করেই জানে মৌ এখন রাগ করে সোজা মৌসুমী চৌধুরী কিংবা তুবা ভাবির রুমে যাবে। আর এই মুহূর্তে তার অভিমান ভাঙনের একমাত্র মোক্ষম ঔষধ ওরাই। মৌ করিডোর দিয়ে খানিকটা পথ এগিয়ে গিয়ে আবারও আশায় বুক পেতে পেছন দিকে তাকালো, কিন্তু না, উজান তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য পেছনে আসেনি। এতে মৌয়ের মনের ভেতরে কতটা আরও দ্বিগুণ হয়ে জমা হলো। সে ভেবেছিল হয়তো মানুষটা তাকে পেছন থেকে এসে শক্ত করে বুকে জড়িয়ে ধরে নিজের ঘরে ফিরিয়ে নিয়ে যাবে, কিন্তু হলেও হয়তো তার জন্য মানুষটার মনে ভালোবাসা কাজ করে। কিন্তু সে আজ বুঝতে পারল এসবই ছিল তার একতরফা রঙিন কল্পনা। দুচোখ বেয়ে রোনা জল গড়িয়ে পড়তে লাগলো ময়ের। সে আজ পরিষ্কার বুঝে গিয়েছে যে মানুষটা তার নিজের নয়, সে আর কখনো তার পিছু নেবে না। তাছাড়া উজার নিজেই তো বলেছিল যে তার জীবনে ভালোবাসা অন্য কোনো মানুষ আছে যাকে সে অসম্ভব ভালোবাসে। এমনকি সেই রহস্যময়ী নারীর জন্য উজান নিজের ক্যাবিনেটে লুকিয়ে রেখে দিয়েছে শত শত গিফট। সেই মেয়েটা যদি মৌ নিজে হতো তবে উজান অন্তত একটা বারের জন্য হলেও তাকে বলতো, কিন্তু সে কোনোদিনও বলেনি। উল্টো মৌ অনেকবার দেখেছে উজান ফোনের স্ক্রিনে কারো একটা ছবির দিকে তাকিয়ে রোজা একাই হাসে, গম্ভীর ভালোবাসায় চুমু খায়। এমনকি সেই মেয়েটার ছবি উজান নিজের ফোনের ওয়ালপেপারও দিয়ে রেখেছে। আজকাল ফোনের পাসওয়ার্ডও চেঞ্জ করে ফেলেছে সে। আগের মতো মৌকে ওনাকে ফোন ঘাঁটতে দেয় না। প্রতিটা কথায় শুধু শাসন আর কড়াকড়ি।
এসব অবহেলার মানসিক কষ্ট মৌ আর নিতে পারছে না। তাই সে নিজেকে সরিয়ে নেওয়ার এই কঠিন পথটাই বেছে নিয়েছে। সে খুব ভালো করে বুঝে গিয়েছে যে থাকতে চায় না তাকে জোর করে রেখে যায় না। তাই সে এবার মানুষটাকে মুক্ত আকাশে উড়তে দেবে। লোকটা যদি সত্যিই তার ভাগ্যে থাকে, তবে একদিন ঠিকই নিচে নীড়ে ফিরে আসবে। মৌ রাগ করে রুম থেকে বেরিয়ে যাওয়ার পর প্রায় আধ ঘন্টা কেটে গেছে। ঘড়ির কাঁটা তখন জানান দিচ্ছে রাত প্রায় 2:30। এতক্ষণে উজানের মনের ভেতরে গভীরতা কিছুটা স্মিত হলো। সে বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে গেলে মৌয়ের খোঁজে। সে ভাবল, মেয়েটা নিশ্চয়ই এতক্ষণে নিজের শাশুড়ি বুকে মাথা গুঁজে পুপিয়ে পুপিয়ে কাঁদছে। উজান ধীর পায়ে নিচে নেমে এসে প্রথমে নিজের মায়ের রুমের সামনে গিয়ে দাঁড়ালো। কিন্তু অবাক কাণ্ড, রুমের দরজাটা ভেতর থেকে শক্ত করে আটকানো। যদি মৌ মায়ের কাছে আসতো, তবে দরজা কোনোদিনই ভেতর থেকে বন্ধ থাকতো না, কারণ মৌসুমী চৌধুরী মৌয়ের জন্য নিজের রুমের দরজা সবসময় খোলাই রাখেন। মায়ের রুমে মৌকে না পেয়ে উজানের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে মনে মনে ভাবল, তাহলে কি মেয়েটা তুবা ভাবির রুমে গিয়ে উঠেছেন? উজান আর এক মুহূর্ত দেরি না করে বড় ভাই আরিয়ানের রুমের সামনে গেল এবং ধাক্কা দিতে লাগলো। উজান ঘুমতো আরিয়ানকে টেনে তুলল, কিন্তু পুরো রুম চোখ বুলিয়ে সে কোথাও মৌয়ের অস্তিত্ব খুঁজে পেল না। তুবা ভাবিও চোখে ঘুম চোখে কসলাতে কসলাতে জানালেন যে মৌ এখানে আসেনি। তোবার মুখে এই কথাটি শোনা মাত্রই মুহূর্তের জন্য উজানের মুখের সমস্ত রং পাল্টে গেল। এক তীব্র ও গভীর অজানাই ভয় তার বুকের ভেতরে জেগে বসেছে। গভীর রাতে একটা মেয়ের রুম থেকে বেরিয়ে কোথায় যেতে পারে? উজান পাগলের মতো প্রায় দৌড়ে প্রতিটি রুম প্রতিটি কোণা, এমনকি কিচেন রুম পর্যন্ত খোঁজা শেষ করলো। কিন্তু মুখ কোথাও নেই, যেন কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গিয়েছে সে। উজানের বুকটা এবার ভয় ধক করে উঠল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। হাত পা যেন ক্রমশ ঠান্ডা হয়ে আসছে। হুট করে তার মনে হলো মৌ মন খারাপ করে প্রায়ই একটা জায়গায় যায়। উজান আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে বিদ্যুৎ গতিতে সিঁড়ি বেয়ে সোজা ছাদে চলে এলো। ছাদের দরজা ঠেলে বাইরে পা রাখতেই রাতের শীতল হাওয়া উজানের গায়ে এসে লাগলো। আর ঠিক তখনই সামনে তাকিয়ে উজানের বুকের ভেতরটায় জমে থাকা ভয়টা এক নিমিষে শীতল শান্ত হয়ে গেল। সে দেখলো ছাদের এক কোণে দোলনাটায় মৌ গুটিসুটি মেরে বসে আছে এবং তুলতে তুলতেই একসময় ওখানেই ঘুমিয়ে কাঁথা হয়ে গিয়েছে। চাঁদের আলো এসে পড়েছে তার চোখে করে শুকিয়ে যাওয়া নোনতা জলের দাগগুলোর ওপরে। হয়তো এই নিঝুম রাতে একা একা আকাশে নিজের সব অভিযোগ জানাতে জানাতেই মেয়েটা ক্লান্ত হয়ে ওভাবে ঘুমিয়ে পড়েছে। উজান আর নিজেকে সামলাতে পারল না। সে ঝড়ো গতিতে এগিয়ে এসে মৌকে আলতো করে নিজের চওড়া বুকের সাথে চেপে ধরল। ময়ের পাতলা শরীরটাকে এক ঝটকায় নিজের পাচা কোলে তুলে নিল সে। আচমকা এই শূন্য হতে ভাসে ওঠার কারণে মৌ ঘুমের ঘরেও চরম এক অজানা ভয়ে উজানের শার্টের কলারটা নিজের নখ দিয়ে শক্ত করে খামচে ধরল। উজান পরম মায়ায় তার দিকে তাকিয়ে ধীর পায়ে ছাদ থেকে নেমে নিজের রুমের দিকে হাঁটতে লাগলো। রুমে এসে উজান মৌকে অত্যন্ত যত্ন সহকারে আহত করে বিছানায় নরম বিছানায় শুইয়ে দিল। তারপর সে নিজেও মৌয়ের সাথে সমস্ত দূরত্ব গুছিয়ে তার শরীরের বড্ড কাছাকাছি নেমে এলো। মৌ তখন ঘুমের ঘরে অবচেতন। তবে বরের পরিচিতি পুরুষালী গায়ের সুবাস পেতেই সে এবার অবচেতন মনেই উজানের বুকের সাথে একেবারে মিশে গেল। কিন্তু তার ভেতরে অবদমিত ক্ষোভটা যেন ঘুমের মধ্যেও শান্ত হয়নি। সে আচমকা মুখ ভারিয়ে উজানের শক্ত হাতের ওপরে দাঁত দিয়ে সজোরে একটা কামড় বসিয়ে দিল। উজান সামান্য ব্যথায় একটু হাসলো বটে, তবে মুখ ফুটেটু শব্দটিও করল না, বরং কামড়ে খাওয়া হাতটার দিকে মৌয়ের পেটের আরও শক্ত করে জড়িয়ে ধরল। ঠিক তখনই ঘুমের করেই ময়ের ঠোঁট দুটো কেঁপে উঠল। এক তীব্র কান্নায় দমকে অত্যন্ত অস্পষ্ট ও ভাঙা স্বরে সে বিড়বিড় করে বলে উঠল, আপনি অনেক পচা, অনেক নিষ্ঠুর প্রফেসর সাহেব। আমি আপনার সাথে আর এই রুমে থাকবো না। এই পরীক্ষাটা শেষ হতে দিন। আমি অনেক অনেক দূরে চলে যাব, অনেক দূরে। আপনি আমায় একটুও ভালোবাসেন না। আমি শুধু খাতা কলমে আপনার নামমাত্র বউ হয়ে বেঁচে থাকতে চাই না। আমি আপনার সত্যকারের মনের বউ হতে চাই। আপনি আমাকে দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি ভালোবাসেন। সারাদিন আমাকে নানাচুতোই বড়টা জ্বালাতন করেন। আমাকে সারা জীবন নিজের বউ বউ বলে পাগলের মতো পিছু পিছু ঘোরাবে। কিন্তু আপনি তো আমায় কোনোদিন নিজের বউ মুখে বলে স্বীকারই করবেন না। আর আমি থাকবো না এখানে, একটুও না। কথাগুলো শেষ করতেই মৌ ঘুমের করেই এবার টুকরে কেঁদে উঠল। তার চোখের কোণে বেয়ে একটি ফোঁটা তাজা অশ্রু গড়িয়ে বালিশে মিশে গেল। উজান এক দৃষ্টিতে নিজের প্রেয়সীর সেই চরম বিষণ্ণ ও মলিন মুখটার দিকে তাকিয়ে রইল। তার বুকের ভেতরটা একটা তীব্র অনুশোচনায় মোচড় দিয়ে উঠল। ইস, এই নিষ্পাপ মেয়েটি, মিষ্টি মেয়েটিকে সে কতই না আঘাত করে চলেছে রোজ। এতটা কঠোরতা না দেখালেও কি সত্যি চলতো না? উজান একটা দীর্ঘশ্বাস ত্যাগ করলো। সে আর নিজের ভেতরে ভালোবাসার জোয়ারকে আটকে রাখতে পারল না।
সমস্ত নিয়ম কানুন এবং গাম্ভীর্যের দেওয়াল ভেঙে ওজান নিজের মুখখানা প্রেয়সীর মুখের দিকে নামিয়ে আনলো। তারপর এক নাগালে পরম ব্যাকুলতায় গুনে গুনে প্রায় 500 চুম্বনে ভরিয়ে দিল ময়ের সারা মুখমণ্ডল, কপাল, নাক, গাল, গলাও কোথাও সে ছোঁয়া বাকি রাখল না। এতক্ষণের শখ, অবহেলা আর বেতের আঘাতের প্রায়শ্চিত্ত যেন সে এই গভীর চুম্বনের নদী দিয়ে করতে চাইল। উজানের সেই শীতল ও তীব্র চোটের ছোঁয়ায় ঘুমের ঘোরেও বারবার শিউরে শিউরে উঠতে লাগলো মৌ। অবশেষে উজান ময়ের কাঁপতে থাকা উষ্ঠ ধরে নিজের ঠোঁট দুটো গভীরভাবে স্থাপন করলো। এক নিবিড় ও দীর্ঘ চুম্বনে মৌকে আবদ্ধ করলো। তার ঠোঁটের কোণে মুখ রেখেই উজান অত্যন্ত ধীর ও মাদকতার স্বরে বিড়বিড় করে আওড়ালো, আই এম এক্সট্রিমলি সরি জান, জাস্ট মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, এরপরে এই উজান চৌধুরী অনলি ইয়ার্স। এই উজান চৌধুরী তখন আর তোমার জীবনে সমস্ত গভীর ভালোবাসা দিয়ে রাঙিয়ে দেবে আপনাকে। আমার সেই ভালোবাসার পাগলামি, তার তীব্রতায় আপনি নিজে একদিন অতিষ্ঠ হয়ে যাবেন, আমাকে দূরে ঠেলে দিতে চাইবেন। তবু এই উজান চৌধুরীর বুক থেকে আপনার এক বিন্দুও ছাড় মিলবে না। বড্ড ভালোবাসি যে আপনাকে। আমার এই ছোট্ট তারামুখী পিচ্চি বউটাকে উজান চৌধুরী নিজের জীবনের চেয়ে অনেক অনেক বেশি ভালোবাসে। ভোরের স্নিগ্ধ নরম আলোয় চোখ মুখ কুঁচকে নিল মো। জানালার পর্দা গলে আসা সূর্যের তীক্ষ্ণ রশ্মি সরাসরি তার বন্ধ চোখের পাতায় এসে পড়েছে। চরম বিরক্তি নিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল সে, কিন্তু তাতেও কোনো লাভের লাভ হলো না। রুমের অন্য কোনো কোণ থেকেও আলোর তীব্র আভা তার চোখে এসে পড়েছে। মৌ অবশেষে তীব্র বিরক্তি আর আলসেমি নিয়ে তরপর করে আড়মোড়া ভেঙে বিছানায় উঠে বসলো। মাথাটা বড্ড চিমচিম করেছে তার। গতকাল রাত থেকে জেগে একটানা পড়ার ধকল যে এই অবাধ্য শরীরটা নিতে পারছে না, তা বেশ ভালোই টের পাচ্ছে সে। হঠাৎই মাথার ভেতরে পরীক্ষা শব্দটা আসতেই এক প্রকার তীব্র গতিতে লাফিয়ে উঠল মৌ। ধক করে ওঠা বুক নিয়ে দেওয়াল ঘড়ির দিকে তাকাতেই তার অন্তরাত্মা খাঁচার হওয়ার উপক্রম হলো। ঘড়ির কাঁটায় তখন ঠিক 9টা বেজে গিয়েছে, অথচ তার পরীক্ষা শুরু হতে আর মাত্র 1 ঘন্টা বাকি, অর্থাৎ ঠিক 10টায়। মৌ পাশ ফিরে তাকালেও কিন্তু পুরো বিছানায় উজানকে কোথাও খুঁজে পেল না। একরাশ তীব্র অভিমান আর ক্ষোভ এসে জমা হলো ময়ের ছোট্ট বুকটায়। মনে মনে ভাবলো, মানলো উজান তাকে মনে প্রাণে বউ বলে স্বীকার করে না, তাই বলে এত বড় একটা পরীক্ষার দিন একটুও টেকেও দেওয়া গেল না। মানুষটা এতটা নিষ্ঠুর হতে কিভাবে পারে? মৌ আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তড়িঘড়ি করে খাট থেকে নামতে গেল, কিন্তু তাড়াহুড়োর চোটে গায়ের কম্ফোর্টারটা তার পায়ের সাথে পেঁচিয়ে গেল। ব্যালেন্স হারাতেই বেড থেকে পড়ে তার পা ফসকে গেল এবং সে সরাসরি শক্ত মেঝের দিকে পড়ে যেতে লাগলো। নিশ্চিত যন্ত্রণার ভয়ে মৌ চোখ মুখ শক্ত করে বুঝে নিল, কিন্তু পরমুহূর্তেই নিজেকে মেঝেতে আবিষ্কার করার বদলে মৌ টের পেল সে শূন্যে ভাসছে, আর তার অতি পরিচিত মাদকতায় পারফিউমের বৃষ্টি ঘ্রাণ নাকে এসে লাগতেই মৌ পিটপিট করে চোখ মেলে তাকালেও সামনেই ওজান তার শক্ত 2 বাহু দিয়ে তাকে পাচা কোলে তুলে নিয়ে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। ওজানের সেই তপ্ত ও রাগী চাহনি দেখে মৌ চট করে নিচের চোখ মিলিয়ে নিল। ওজান অত্যন্ত যত্ন সহকারে তাকে বিছানার ওপরে বসিয়ে দিল, কিন্তু মৌ সেখানে 1 সেকেন্ডও বসলো না। ওজানের স্পর্শ থেকে বাঁচতে সে এক ছুটে ওয়াশরুমের ভেতরে ঢুকে পড়ল। দরম করে দরজা আটকে দিল। আচমকা ঘটে যাওয়ায় এই হুটহাট কাণ্ডে উজান কপাল কুঁচকে ওখানে দাঁড়িয়ে রইল। এই মেয়েটা যে কখনো কি করে তার কোনো আগামাথা উজান চৌধুরী আজ পর্যন্ত আবিষ্কার করতে পারল না। এদিকে ওয়াশরুমে ঢুকে মৌ আর পেছনের দিকে তাকালো না। সে খুব দ্রুত ফ্রেশ হয়ে নিজের কলেজের ড্রেসটা পরে রুমের ভেতরে হাজির হলো। সময় একদমই নেই। সে দ্রুত ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়ে কোনো মতো নিচের চুলগুলো বাঁধার চেষ্টা করতে লাগলো। কিন্তু আফসোস, সে কবে নিজের হাতে চুল বেঁধেছে তার নিজেরই মনে নেই। সবসময় শাশুড়ি আম্মা নয়তো উজানই তার চুল বেঁধে দেয়, কিন্তু আজ যে সে উজান চৌধুরীর কাছে সে ভুলেও যাবে না। ওনার কোনো সাহায্য সে আজ জীবনে গেলেও নিবে না। মৌ নিজেই জোর করে চিরুনি চালাতে গিয়ে নিজের অজান্তেই চুল আরও বেশি জোট করে ফেলল। উল্টো গোড়া থেকে চুল ছিঁড়ে তার চোখ দিয়ে জল বেরিয়ে আসার উপক্রম হলো। খানিকটা দূর থেকে পড়ার টেবিলে চেয়ারে বসে ওজান এই পুরো দৃশ্যটা দেখছিল আর মনে মনে মিটিমিটি হাসছিল। সে হাতের ফোনটা একপাশে রেখে ধীর পায়ে মৌয়ের পেছনে এসে দাঁড়ালো। মৌয়ের হাত থেকে চিরুনিটা কেড়ে নিয়ে এসে পরম মমতায় তার চুল আঁচড়ে দিতে শুরু করলো। মৌ অমনি নিজেকে ছাড়িয়ে দূরে সরে যেতে চাইলো, কিন্তু উজান একটানে তাকে নিজের আরও কাছে এনে কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে আওড়ালো, দিস ইজ টু মাচ পিচ্চি, একটুও নড়বে না বলেছি। দিন দিন বড্ড বেশি ফাজিল আর অবাধ্য হয়ে যাচ্ছ তুমি। কাল জাস্ট পড়াশোনার জন্য 2টো বেতের বাড়ি দিয়েছি কি দেইনি, তার জন্য কাল থেকে কথা বলা তো দূর, আমার দিকে পাত্তাই দিচ্ছেন না কেউ। আমি তো আর অন্য মদখোর স্বামীদের মতো নেশা চেশা করে ইচ্ছে মতো বউ পেটাই না, তাহলে এমন বিহেভিয়ার কেন? হোয়াই? মৌ শক্ত হয়ে মাথা নিচু করে রইল। এই প্রথম থমথমে বিষণ্ণ মুখখানা দেখে ওজানের ভেতরে বড্ড হাসি পাচ্ছিল।
সে নিজের ঠোঁটের কোণের হাসিকে একা চাপা রাখতে না পেরে হুট করে ফিক করে হেসে উঠল। উজানের মুখে এই অসময়ের হাসি দেখে অমনি চোখ রাঙিয়ে আয়নার দিকে তাকিয়ে ঝামটা দিয়ে বলল, আমি কি আপনাকে বলেছি আমার চুল বেঁধে দিতে? হ্যাঁ, বলিনি তো। তাহলে কেন এসেছেন এখানে, দয়া দেখাতে? আর শুনুন প্রফেসর সাহেব, আমি আপনার কোনো পৌটও নই, সেজন্য আমার গায়ে হাত তোলার বা শাসন করার আপনার কোনো রাইট নেই। আমার যা ইচ্ছে আমি করব, তাতে আপনার কি? আমাকেও ভালোবাসার মানুষের বড্ড অভাব পড়েছে, তাই না? জাস্ট একটা হাই দিলে 1000টা ছেলের লাইন লেগে যাবে আমার পেছনে। আর উনি এসেছে আমার সাথে ঢং করতে। দেখি সামনে থেকে সরুন, আমার পরীক্ষা দিতে লেট হয়ে যাচ্ছে। মৌয়ের মুখ থেকে অন্য ছেলেদের লাইনের কথা শুনতেই হুট করে বিদ্যুৎ গতিতে উজানের পুরো শরীর শক্ত হয়ে গেল। সে এক ঝটকায় মৌয়ের কোমর চেপে ধরে নিজের চওড়া শক্ত বুকের সাথে তাকে একদম পিষে মিশিয়ে নিল। সকাল সকাল মেয়েটার মুখে এমন তারা একটা আলগা কথা শুনে ওনার বিন্দুমাত্র ভালো লাগছিল না। কিন্তু উজান রাগ করতে গিয়েও পারল না, কারণ সে খুব ভালো করেই জানে কাল রাতে মেয়েটার মনে যে গভীরভাবে আঘাত করেছে, তাই এই অভিমানটুকু তার প্রাপ্য। উজানের এই অনাকাঙ্ক্ষিত শক্ত বাঁধন থেকে নিজেকে মুক্ত করার আপ্রাণ ছটফট করতে লাগলো। কিন্তু একজন সিআইডি অফিসারের শক্তির কাছে তার এই ছটফটানি সম্পূর্ণ বৃথা গেল। এবার নিজের রাগ আর অভিমান ধরে রাখতে না পেরে ডুকরে কেঁদে উঠল। ছাড়ুন আমাকে, আমাকে স্পর্শ করার অসহ্য লাগছে। উজান মৌয়ের চোখের দিকে নিচের ধারালো দৃষ্টি স্থির রেখে খুব ধীরকণ্ঠে শুধালো, মাত্র এক রাতে কি আপনার সব গভীর ভালোবাসা শেষ হয়ে গেল ম্যাডাম? এই কি আপনার সেই চিরকালের জন্য আঁকড়ে ধরে রাখা ভালোবাসা? মৌ নিচের চোখ দুটো নিচের দিকে নামিয়ে একরাশ বিষণ্ণ আর তাচ্ছিল্য মেশানো মুখে উত্তর দিল, আমি দুনিয়ার কাউকেই ভালোবাসি না, ছাড়ুন আমাকে। মৌয়ের মুখ থেকে এই কাউকেই ভালোবাসি না কথাটি শুনে উজানের ভেতরের পুরুষালী অহংকারটা চট করে মাথা চাড়া দিয়ে উঠল। সে মৌয়ের কোমর থেকে নিজের হাত সরিয়ে নিয়ে বেশ কঠিন ও গম্ভীর গলায় বলল, আচ্ছা যান, ছেড়ে দিলাম আপনাকে। এই বলে উজান আর এক মুহূর্ত রুমে না দাঁড়িয়ে কটকট করে কক্ষ ত্যাগ করল। মৌ স্তব্ধ হয়ে উজানের চলে যাওয়ার দরজার দিকে তাকিয়ে রইল। মানুষটা এতটা নির্বোধ কিভাবে হতে পারে? একটা মেয়ে যে শুধু নিজের ভেতরের তীব্র অভিমান থেকে এই সামান্য কথাটা বলেছে, তা লোকটা নিজের মুখের ভাষাতেই বিশ্বাস করে ওভাবে চলে গেল। মৌ একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলে কোনো মতে নিজের চোখটা মুছে নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। তারপর পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় স্কেল, কলম আর বোর্ড নিয়ে রুম থেকে বের হয়ে এলো। নিচে নেমে সে ড্রয়িং রুমে থাকা বাড়ির সব বড়দের দোয়া নিল। তারপর ডাইনিং টেবিলের পাশে দাঁড়িয়ে থাকা মেহেরের হাত শক্ত করে ধুকে এক প্রকার টানতে টানতে বাড়ির বাহিরে চলে গেল। যাওয়ার সময় সে ডাইনিং টেবিলে বসে থাকা উজানের দিকে একবার ফিরেও তাকালো না। উজান ডাইনিং টেবিলে প্লেটের উপরে বসে থাকলেও মৌয়ের এই অবহেলায় আর উপেক্ষা সে কিছুতেই সহ্য করতে পারছিল না। তার বুকের ভেতরে এক অজানা যন্ত্রণায় দূর মুচড়ে যাচ্ছিল। প্লেটের খাবার মুখে তোলার রুচিটুকু তার হারিয়ে গেল। সেও খাবার না খেয়ে চেয়ার ছেড়ে এক ঝটকায় উঠে নিজের বাইকের চাবি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। মৌয়ের এই অ্যাভয়েড করাটা তার পুরুষ হৃদয়ের তীরের মতো বিচ্ছে। বড় কষ্ট হচ্ছে তার, কিন্তু সে যে একজন শক্ত মনের পুরুষ, তাই নিজের ভেতরে এই তীব্র হাহাকার মুখে প্রকাশ করার তার বারণ। টানা 1.5 ঘন্টা ধরে পরীক্ষার খাতায় হিবিজিবি কাটল মৌ। দীর্ঘ এই 90 মিনিটের একটি সেকেন্ডের জন্য উজান চৌধুরী তার সাথে দেখা করতে আসেনি। উজানের দেখা পাওয়ার আশায় মৌ কয়েকবার মিথ্যা বলে ওয়াশরুমে যাওয়ার জন্য বলে ক্লাসরুম থেকে বেরিয়েছিল, কিন্তু পুরো করিডোর খুঁজেও ফলাফল শূন্যই রইল। লোকটা সত্যি তাকে একটু দেখতে আসেনি। পরীক্ষা শেষ হতে তখনও বেশ কিছুটা সময় বাকি। মৌ আর ক্লাসরুমে টিকতে পারল না। খাতা জমা দিয়ে সে সোজা কলেজ ক্যাম্পাসের এক কোণে থাকা বিশাল বকুল গাছটার নিচে এসে বসল। বাকি পরীক্ষাগুলো দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে তার ভেতরে অবশিষ্ট নেই। মেহের তখনও হলের ভেতরে এক মনে লিখে যাচ্ছে, কিন্তু মৌয়ের মন কোনোভাবেই টিকছিল না। সে ছলছল চোখে কলেজের চারপাশে চত্বরে বারবার পরখ করল, কিন্তু কোথাও ওজনের সেই পরিচিত দীর্ঘ অবয়বের অস্তিত্বে মিলল না। এক তীব্র অভিমানে রাগ এসে ভর করলো মৌয়ের মাথায়। সে এক প্রকার রাগে ফুঁসতে ফুঁসতে আর আর কারো জন্য অপেক্ষা না করে একাই কলেজ গেট দিয়ে বাহিরে বেরিয়ে এলো। কিন্তু গেটের বাইরে পা রাখতেই সামনের দৃশ্য দেখে তার দুই ভ্রু কুঁচকে গেল। সে দেখলো ইফাত গেটের পাশে একটা ওয়াটার বোতল আর ছাতা হাতে নীলঠায় দাঁড়িয়ে মেহেরের জন্য অপেক্ষা করছে। রোদের মধ্যে ইফাতকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মৌয়ের ভেতরে রাগটা যেন আরও চড়া হয়ে উঠল। সে দাঁড়িয়ে আছে, তার কোনো প্রবলেম নেই, কিন্তু উজান কেন তার জন্য দাঁড়ায়নি, এটাই কথা। সে তড়িঘড়ি করে ইফাতের সামনে গিয়ে দাঁড়ালো এবং এক ঝটকায় ইফাতের হাত থেকে পানির বোতলটা চিনিয়ে নিয়ে গড়গড় করে বলে উঠল, দেবো না আমি তোমার কাছে আমার জানের টুকরো মেহুটকে বিয়ে? তুমি একদম ভালো নও ছেলে। 1000টা মেয়ের সাথে সারাদিন কথা বলো, একটা খারাপ ছেলে তুমি। আমি আমার মেহুকে অন্য কোনো ভালো ছেলের সাথে বিয়ে দেবো, তোমার মতো লম্পটের হাতে দেবই না।
ইফাত মৌয়ের এমন আকস্মিক আক্রমণে প্রথমে থতমত খেলেও পরক্ষণে মৃদু হাসল। মৌয়ের এই তাড়ামুখো রাগ দেখার পর তার আর বুঝতে বাকি রইল না যে উজানের উপরে রাগ করে ভাবিজান আজ এভাবে ফেটে পড়েছেন। ইফাত মুখ খোলার আগেই মোর আবারও দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, কি ভেবেছেন তোমরা পুরুষ মানুষেরা? হ্যাঁ, মনে করেছ আমরা মেয়েরা পায়ের জুতো? আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর আমার মেহু ওই বাড়িতে 1 সেকেন্ডের জন্য থামবে না। তোমার ওই পাষাণ ভাইকে গিয়ে এখনই পরিষ্কার করে বলে দিও আমি ওজান চৌধুরীকে ছেড়ে চলে যাচ্ছি, এমনকি একটা পরীক্ষাও আর দেব না। আমি আজ এখনই নিজের বাপের বাড়ি চলে যাব সারা জীবনের জন্য। ওনার বড় ইগো, তাই না? নষ্ট পুরুষ একটা। এত কিউট একটা মেয়েকে বউ হিসেবে পেয়েও ওনার মধ্যে বিন্দুমাত্র খুশি নেই। আমি অলরেডি আপুকে ফোন দিয়ে দিয়েছি, আপু গাড়ি নিয়ে রাস্তায় চলে এসেছে। আমি আজই বিদায় হব, এই খচ্চর মানুষদের সাথে আর এক মুহূর্তও থাকবো না। মৌ ইফাতের কোনো কথা শোনার বা বোঝার চেষ্টাই করল না। এমনকি চৌধুরী বাড়ি থেকে তাদের নেওয়ার জন্য যে গাড়িটা এসেছিল, মৌ সেদিকে ফিরেও তাকালো না। সে গটগট করে হেঁটে সামনের রাস্তার দিকে চলে গেল। মৌকে এভাবে হনহন করে চলে যেতে দেখে ইফাতের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে আর 1 সেকেন্ডও সময় নষ্ট না করে পকেট থেকে ফোনটা বের করে সোজা উজানকে কল দিল। এদিকে কাঙ্ক্ষিত নাম্বারটিতে রিং হতেই উজান ফোনটা রিসিভ করলো, কিন্তু উজান হ্যালো বলার আগেই ওপাশ থেকে ইফাতের কর্কশ ও চড়া কণ্ঠস্বর ভেসে এলো, শালা জলদি বাসায় আয় বলছি, নয়তো তোর বউ আজ চিরতরে বাপের বাড়ি চলে যাবে। একবার যদি বউ হাতছাড়া হয়ে যায়, তখন আর ওই বউ সিআইডির ইনভেস্টিগেশনের মাথায় গুলি মারিস। হোয়াট? আমার বউ চলে যাবে বলেই হলো নাকি? আমি কি বউকে তাড়িয়ে দেওয়ার জন্য বিয়ে করেছি? উজান খানিকটা আতঙ্কিত ও উচ্চস্বরে কথাটা বলল। আসলে সে একটা নতুন ইনভেস্টিগেশন করতে ঢাকার থেকে কিছুটা দূরের একটা হাইওয়েতে এসেছে। সেই জন্যই আজ সকালে কলেজের প্রিন্সিপালের সাথে দেখা করে সে তড়িঘড়ি করে স্পটের দিকে রওনা দিয়েছে। কিন্তু এখন ইফাতের মুখে এই আকস্মিক খবর শুনে তার নিজের আত্মাই যেন খাঁচাচাড়া হওয়ার উপক্রম হলো। ইফাত ওপাশ থেকে উজানের ওপরে আরও বেশি ক্ষিপ্ত হয়ে চেঁচিয়ে উঠে বলল, শালা ভণ্ড, একদম চুপ কর। বউকে যদি এতই ভালোবাসিস তবে সেটা নিজের মুখে স্বীকার করতে এত কাহিনী কেন? ভাবি মাত্র আমাকে বলে গেল তার বাবা নাকি অলরেডি আমাদের বাসায় অনেকটাই কাছাকাছি চলে এসেছে, আর বড় বাবাও নাকি ভাবিকে নিজের বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার পক্ষে। যেখানে তার নিজের কোনো সম্মান নেই, ভাবি নাকি সেখানে আর থাকবে না, এমনকি সামনের একটা পরীক্ষাও দেবে না। শালা বউয়ের পরীক্ষার জন্য এতদিন কত নাটক করলি, এবার হাত থেকে বউটা চলে গেলে বুঝবি যৌবনের ঠেলা কাকে বলে। আমি এখানে দিবারত দিনরাত এক করে ফুল কন্যাকে নিজের করে তোলার স্বপ্ন দেখছি, আর এই ড্যাশের নাতি ঘরে একটা অপসরা বউ থাকতেও নজর দেয় না। ছ্যা, রাখ ফোন। এই বলে ইভাত রাগের কারণে কট করে ফোনের লাইনটা কেটে দিল। ওদিকে চলন্ত গাড়ির ভেতরে ফোনের ওপাশে উজানের পুরো গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। মৌ মেয়েটা যে পরিমাণ তারা আর জেদি, তাকে দিয়ে কোনো কিছু অসম্ভব নয়। সে আজই বাপের বাড়ি চলে যেতে পারবে, এটা উজান খুব ভালো করে জানে। কিন্তু ঢাকার এই জ্যাম আর এতদূর পথ পাড়ি দিয়ে সে কিভাবে মাঝ রাস্তা থেকে এত দ্রুত মৌয়ের কাছে পৌঁছাবে, এই চিন্তাতেই প্রফেসরের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো।